বিদ্যাকে আশীর্বাদ করলে রীতের মায়ের উপর রেগে যায় ফাগুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে গেলে সেখানে গিয়ে রীতের কাকা আর রীতের মা গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে বিদ্যাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে চায়। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি এসে বলতে থাকে, ওকে কিছুতেই আমি বেরোতে দেব না। তার জন্য আমাকে যেটুকু করতে হয় আমি করব, আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, কিন্তু আমি এখান থেকে বিদ্যাকে কিছুতেই বেরিয়ে যেতে দেব না। তখন তখন দেখা যায় কলেজের অন্য অন্য প্রফেসররা, প্রিন্সিপালরা সবাই মিলে ওখানে গিয়ে বলতে থাকে, হ্যাঁ আমরা আমরা প্রফেসর বিবির নামে কেস করতে চাই, কারণ কারণ ওনার জন্য আমাদের কলেজে ঝামেলা হচ্ছে আর আমরা সেটা মেনে নিতে পারবো না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন বড়বাবু বলতে থাকে, আপনারা আপনারা লজ্জা করছে না? আপনাদের তো লজ্জা করা উচিত। আপনারাও তো প্রফেসর বিবির মতোই, নিজেরাও তো এক একটা প্রফেসর, তাই না? তারপরেও কেন ওর বিরুদ্ধে কথা বলছেন আপনারা? আপনাদের তো লজ্জা পাওয়া উচিত। তখন তখন দেখা যায় অন্য একটি প্রফেসর বলতে থাকে, আমাদের লজ্জা পাওয়া উচিত কিনা সেটা আমরা বলবো, আর আপনি তো বড়বাবু, আপনার কাজ হচ্ছে জনগণ কেস করলে সেই কেসটা লিখে তাদের তাদের সহযোগিতা করা, এভাবে কাউকে জ্ঞান দেওয়া নয়, বুঝতে পেরেছেন? আপনার জ্ঞান আপনি আপনার নিজের কাছেই রেখে দিন। এরপরে দেখা যায় রূপ বলতে থাকে, আমিও দেখি কি করে বিদ্যাকে এখানে আটকে রাখা হয়, আমি বিদ্যাকে এখান থেকে নিয়ে যাব। তখন রীতের মা বলতে থাকে, অবশ্যই আমি এখান থেকে আমার বৌমাকে বের করে নিয়ে যাব, দেখি কে আমার বৌমাকে এখানে আটকে রাখে। এরপরে দেখা যায় রূপ একটি বেল পেপার নিয়ে আর ও সঙ্গে উকিল নিয়ে সেখান থেকে বিদ্যাকে বের করে নিয়ে যায়, আর বিদ্যাকে বের করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বিদ্যাকে সুন্দর করে ফুলসজ্জা সাজে সাজিয়ে দেয়। এরপরে রীতকে বলতে থাকে, তোমরা দুজনে সুখী হও। এরপরে রীতের মা রীতকে বলতে থাকে, রীত তোমার হাতটা দাও বাবা, আমার কাছে তোমার হাতটা দাও, আমি তোমার হাতে বিদ্যাকে তুলে দেই। এরপরে ঋত ও বিদ্যার হাত একখানে করে দিয়ে বলতে থাকে, তোমরা তোমরা দুজনে সুখী হও, তোমরা দুজনে সবসময় একসাথে থেকো। মা, তোমাকে আমি বলছি, তুমি যদি যেটাই করো না কেন আমার ছেলেটাকে সঙ্গে নিয়ে করো, একা একা কিছু করতে যেও না। আর দেখতে তো পাচ্ছ তোমার নিজের শ্বশুর মশাই তোমার প্রতি ক্ষিপ্ত, তোমাকে সবসময় পথে পথে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই তুমি নিজের বিপদটা কখনো করতে দেবে না, তুমি সবসময় সাবধানে পা ফেলবে। আর তোমার তোমার কাকা শ্বশুর আর তোমার শাশুড়ি মা সবসময় তোমার পাশেই থাকবে। আমি তোমাকে আমার বৌমা নয়, আমি আমার নিজের মেয়ের মতোই দেখি। আমি মনে করি যে আমার বাড়িতে আমার আরেকটি মেয়ে এসেছে। তখন তখন দেখা যায় দিদা খুশি হয়ে যায় আর রীতের মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই অন্যায়টাকে থামাতে পারি। তখন তখন দেখা যায় রীতের মা বিদ্যার মাথায় হাত রেখে বলতে থাকে, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি যে উদ্দেশ্যে উদ্দেশ্যে এখানে এসেছো সেই উদ্দেশ্যটা যেন তুমি পূরণ করতে পারো। আমি তোমাকে সবসময় এই আশীর্বাদই করব। তখন তখন দেখা যায় ফাগুন এসে বলতে থাকে, অনেক হয়েছে, অনেক ন্যাকামি হয়েছে। রিত শুধু আমার দিদি, তুই তো বলেছিলি যে তুই তুই রিত চ্যাটার্জির সঙ্গে কিছুতেই থাকবি না, রিতকে আমাকে দিয়ে দিবি। তো তুই এখন কেন রিতের সঙ্গে ফুলসজ্জা করতে চাচ্ছিস? আর আন্টি, আপনি বা কি করে ওকে আশীর্বাদ করছেন? আপনার তো আশীর্বাদ করার কথা ছিল আমাকে। আপনারা তো পছন্দ করে আমাকে আনতে চেয়েছিলেন, তবে আমার দিদিকে কেন আশীর্বাদ করছেন আপনি? তখন তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, তোমার এবাড়ির বউ হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো বউ হতে পারোনি, বউ হয়েছে বিদ্যা, তো বিদ্যাকে আশীর্বাদ করব না তো কি তোমাকে আশীর্বাদ করব? তখন রূপ বলতে থাকে, আসলে আসলে তোমাকে একটা কথা না বলে পারছি না, তুমি আসলে একটা নির্লজ্জের মতো কথা বলছো। এভাবে এভাবে নির্লজ্জের মতো কথা বলে নিজেকে নিজেকে নির্লজ্জ প্রমাণ করার কি দরকার বলো? তুমি তো বুঝতে পারছো যে তোমার দিদি এবাড়ির বউ হয়েছে, রিত তোমাকে ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তবে দুবার তোমাকে মণ্ডপ থেকে উঠে যেতে হতো না, আর তোমাকে বারবার এভাবে সাজতেও হতো না। তারপরেও কেন রিতের পিছনে লেগে আছো? তুমি বুঝতে পারছো না যে রিত তোমাকে তোমাকে ভালোবাসে না, রিত বিদ্যাকে ভালোবাসে, ও বিদ্যাকে নিয়ে থাকতে চায়। তবে কেন বারবার তুমি তুমি রিতের সঙ্গ চাইছো বলো তো? তখন ফাগুন বলতে থাকে, কারণ কারণ এই বিয়েটা শুধুমাত্র পুতুল খেলার মতো। আমি জানি যে এটা আমার দিদিও খেলছে, কিন্তু এই বিয়েটা যে বিয়ে নয় এটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমার দিদি কখনোই কখনোই বিয়েতে বিয়েতে আবদ্ধ হবে না। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে,
এতদিন এতদিন বলেছিলাম যে আমি বিয়ে করব না, কিন্তু আজ আমি বলছি ফাগুন, আমি রিত চ্যাটার্জির সঙ্গে সুখে থাকতে চাই। আমি রিত চ্যাটার্জিকে কখনোই ছাড়বো না, কখনো ওকে আমি ছাড়তে পারবো না। কারণ আমি ভেবেছিলাম যে তোরা আমার সঙ্গে কখনো বেইমানি করবি না, আমি তোর হাতে রিতকে তুলে দেব, কিন্তু তোরা আমার সঙ্গে অলরেডি বেইমানি করে ফেলেছিস। তাই তো আমাকেও বেইমানি করতে শিখতে হবে, তাই না? আমি আমি কখনো তোর বাবাকে আলাদাভাবে ভাবিনি, আমি নিজেরই ভেবেছি, আমি ভেবেছি আমার বাবা। আর আমি কখনো আমার বাবাকে ঘৃণা করতে পারিনি, কিন্তু ওই লোকটা এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে আমাকে, আমি ওনাকে ঘৃণা করি। এখন আমি ওনার সামনে বলে এসেছি যে আমি ওকে ঘৃণা করি, আর ওনাকে আমি কখনোই বাবা বলে ডাকতে পারবো না। তখন তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, তোকে কখনোই আমার বাবা মা ভালোবাসেনি, স্বীকৃতি দেয়নি। তোকে কে বলেছে আমার বাবা মাকে বাবা মা বলে ডাকতে? তুই কখনো আমার বাবা মাকে বাবা মা বলে ডাকবি না। তখন বিদ্যা বলতে থাকে, তুই ভুলে যাচ্ছিস যে কাশ্যপ ব্যানার্জি আমারও জন্মদাতা পিতা। হয়তো বা আমার মা নেই বলে আজকে তোর মা এসেছে আর সবটা দখল করে নিয়েছে, আর আমি হয়ে গেছি সবকিছু থেকে বঞ্চিত। আর আর তুই ভুলে যাচ্ছিস যে ওই কাশ্যপ ব্যানার্জির সঙ্গে তোর যেটুকু কানেকশন, আমারও কিন্তু ঠিক সেইটুকুই কানেকশন। তুই যেটুকু কাশ্যপ ব্যানার্জিকে ভালোবাসিস, আমিও কিন্তু সেটুকুই ভালোবাসি, কিন্তু কাশ্যপ ব্যানার্জি তোকে ভালোবাসে, আমাকে নয়। আমাকে কখনো কখনো নিজের মেয়ে বলে ভাবেইনি। তাই আমিও ডিসাইড করেছি এখন আর কাশ্যপ ব্যানার্জির জন্য আমি কোনো সাফার করব না, আমি কোনো কষ্ট পাবো না। আমি কাশ্যপ ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে সবসময় রাজদীপ চ্যাটার্জিকে সরিয়ে দিয়েছি, বলেছি যে তুই কষ্ট পাবি, কিন্তু না, তোরা তো সবাই এক, সবাই তো আমাকে কষ্ট দিতে ভালোবাসিস, তবে আমি কেন তোদের সুখ খুঁজতে যাব বলতো? এতে আমার স্বার্থ কি? আমি কি পাবো? আমি তো কিছুই পাবো না। আমি এদিকে সবকিছু হারিয়েছি, তোর তো সবাই আছে, মা বাবা কাকা কাকি ভাই বোন, তোর বাড়ি ভর্তি সবাই আছে, আমার তো কেউ নেই। তবে আমি নতুন করে মা পেয়েছি, কাকা পেয়েছি, তারপরে বোন পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি এগুলো কিছুতেই ছাড়তে পারবো না। আর জানিস কি, ফ্যামিলির যে যার নেই সেই বোঝে ফ্যামিলির কি যন্ত্রণা। তাই আমি কিছুতেই আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না। প্লিজ ভাগুন, আর অশান্তি করিস না, তুই বাড়ি ফিরে যা, এখানে আসিস না। এখানে তোকে কে ডেকেছে বল? তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, তুই কি আমাকে অপমান করছিস? এখানে আমি অপমান হতে আসিনি। তখন রিত বলতে থাকে, তোমাকে অপমান করছে না, কিন্তু তুমি যেচে অপমান হতে চাচ্ছ। তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি বুঝতে পারছো না যে তোমার দিদি তোমাকে এখানে দেখতে চাচ্ছে না, আর আমিও চাচ্ছি না যে তুমি এ বাড়িতে আসো। তুমি যদি আমার শালিকা হয়ে আসতে তবে আমি তোমাকে মাথায় করে রাখতাম, কিন্তু তুমি যে পরিচয়ে এখানে এসেছো সে পরিচয়টা আমি সমর্থন করতে পারছি না। তাই আমি চাচ্ছি তুমি এখান থেকে বেরিয়ে যাও। যেদিন যেদিন নিজের মনকে ঠিক করতে পারবে, নিজে আমাকে জিজু বলে মানতে পারবে, সেদিন তুমি এ বাড়িতে এসো। আমি সবসময় তোমাকে মাথায় করে রাখবো, কখনো কখনো এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো না। কিন্তু আজকে তুমি যে পরিচয়ে এসেছো, সে পরিচয়ে তুমি যে কয়বার আসবে, আমি সে কয়বারই তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন রূপ বলতে থাকে, কি বললো শুনতে পাচ্ছ না? রিত কি বলেছে? তাই বলছি এখান থেকে বেরিয়ে যাও, আর আমাদের যদি সিকিউরিটি না ডাকতে হয়, সেই 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 কথাটাও মাথায় রেখো। তখন ফাগুন সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এরপরে বিদ্যা বলতে থাকে, আপনারা এভাবে বললেন কেন? ও তো কষ্ট পেলো, ও যতই হোক ও তো আমার বোন, তাই না? তখন দেখা যায় রূপ বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি কোন ধাতুতে গড়া গো? তোমাকে যারা সবসময় এভাবে কষ্ট দেয় তাদের জন্য তুমি কেন কষ্ট পাও? তাদের জন্য এত ভাবো কেন বলো তো? তখন বিদ্যা বলতে থাকে, আমার তো কেউ নেই, ওরাই আমার সব। আমি ছোট থেকে ফাগুনকে মানুষ করেছি, ফাগুনের সঙ্গে বড় হয়েছি। আমি কখনো ফাগুনকে অন্য চোখে দেখিনি। ওরা ওরা সব সময় আমাকে সৎ মনে করেছে, কিন্তু আমি কখনো সৎ মনে করিনি। আমি আমার মাকে কখনো সৎ মনে করিনি, আমি মা বলেই ডাকতাম। কখনো ভাবতাম না যে ওটা ফাগুনের মা, আমার মা নয়। কিন্তু কিন্তু উনি সবসময় আমাকে সৎ মেয়ে বলেই গণ্য করেছে, আমাকে কখনো কখনো নিজের মেয়েদের সঙ্গে গুলিয়ে ফেলেনি।